আগামী মাসের শুরুতেই আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন, অ্যাপসের মাধ্যমে নিবন্ধন। উন্নয়ন সহ্য করতে না পেরে ষড়যন্ত্রের অভিযোগ ওবায়দুল কাদেরের, রাজনীতিতে মেধাবীদের এগিয়ে আসার আহ্বান। 1 বছরে সড়কে প্রাণ গেছে 6,500-এর বেশি, দুর্ঘটনা রোধে 12 দফা সুপারিশ। রাজধানীর নাখালপাড়ায় জোড়া খুন, প্রাক্তন স্ত্রী ও শ্যালিকাকে হত্যার পর হাতে নাতে আটক ঘাতক। ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ, অভিশংসনের জন্য জরুরি বৈঠক ডেকেছে সিনেট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরো থাকছে: ভাসানচরে গরু মহিষের বাথান থেকে মিটছে দুধ মাংসের চাহিদা, বহু রাখালের কর্মসংস্থান। আগামী মাসের শুরুতেই বাংলাদেশ ভ্যাকসিন পেয়ে যাবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এর মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আর স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভ্যাকসিন পেতে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এজন্য অ্যাপস তৈরির কাজও শেষ পর্যায়ে। এদিকে করোনায় দেশে দৈনিক শনাক্তের হার নিম্নগামী, 24 ঘন্টায় শনাক্তের সংখ্যা 692। সহকর্মীদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী করোনায় 24 ঘন্টায় আরও 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 7,756 জনের মৃত্যু হল। 12,908 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 692। গেল কয়েকদিন ধরেই কমছে সংক্রমণ হার। 24 ঘন্টায় শনাক্ত 5.36%। নতুন 785 জন সহ সুস্থ হয়েছে 4,66,064 জন। দুপুরে মানিকগঞ্জে অসহায়দের মাঝে কম্বল বিতরণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, অক্সফোর্ডের ভ্যাকসিন দ্রুত চলে আসবে। ফাইজারও কিছু ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার প্রস্তাব দিয়েছে। কিছু ভ্যাকসিন ফাইজার বিনামূল্যে আমাদেরকে দিবে, যে ভ্যাকসিনটি আমেরিকাতে এবং ইউরোপে দেওয়া হচ্ছে। আমরা আশা করি সেই ভ্যাকসিনও আমরা গ্রহণ করব এবং আমাদের যারা ফ্রন্ট লাইন ওয়ার্কার, যারা চিকিৎসায় জড়িত আছে, অন্য অন্য সেবায় যারা জড়িত আছে, তাদের দেওয়ার জন্য আমরা সেই ব্যবস্থা নিব। এদিকে রাজধানীতে এক মতবিনিময় সভায় অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানান, ভ্যাকসিন পেতে অনলাইনে তালিকা করা হবে। কিভাবে দেয়া হবে, কারা পাবেন তা নিয়ে কাজ চলছে। তালিকাভুক্তির ক্ষেত্রে আমরা আসলে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে যাওয়ার কাজ করছি এবং আমাদের যে অ্যাপটা তৈরি করা হবে সেটা প্রায় সম্পূর্ণ পর্যায়ে। তো সেই দিক থেকে আমাদের এইটা হচ্ছে এই দিকের অগ্রগতি। ভ্যাকসিন দেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া হলে কি ব্যবস্থা নেওয়া হবে সে লক্ষ্যেও কাজ করা হচ্ছে বলেও জানান সেব্রিনা ফ্লোরা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সরকারের উন্নয়ন সহ্য করতে না পেরে একটি মহল নানা রকম ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, অর্থনৈতিক সামাজিক সব সূচকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তাই অন্ধের মতো সমালোচনা না করার আহ্বান তার। মিনালা দিবার সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। শিক্ষাগত যোগ্যতা অনুসারে কর্মক্ষেত্রের বিভিন্ন সেক্টর সম্পর্কে ধারণা দিতে কর্মশালা করবে আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটি। যোগ্যতা অনুসারে নিজের ক্যারিয়ার নিজেই নির্ধারণ করতে পারবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারুণ্যের শক্তিকে রাষ্ট্রের কাজে লাগাতে হবে। মেধাবীরা রাজনীতিতে আসলে রাজনীতি শুদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার সরকারের উন্নয়নে একটি মতলবী মহল সহ্য করতে পারছে না। তারা নানান ষড়যন্ত্রের অংশ হিসাবে তরুণ যুবকদের একাংশকে ভুল শিক্ষা দিয়ে জনমানুষের প্রতিপক্ষ করে তুলছে। আমি তরুণদের বলতে চাই, আজকের পৃথিবী প্রতিযোগিতাময়। নিজ যোগ্যতা দিয়ে স্থান করে
নিতে হবে তোমাদের। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী হকার্স লীগের এক অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী। তার অভিযোগ, বিএনপি নেতারা অন্ধ এবং বধিরের মতো সরকারের সমালোচনা করছে। আজকে বাংলাদেশ এগিয়ে গেছে, সেটি তাদের সহ্য হয় না। চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির, এরকম আচরণ করছে। আমি অনুরোধ জানাবো, বিএনপির যে ডাক্তারদের সংগঠন আছে, তার রিজভী আহমেদ, ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ যারা প্রতিদিন মিথ্যাচার করেন, দেশের এই উন্নয়ন অগ্রগতি দেখেন না, তাদের চোখ এবং কানগুলো একটু পরীক্ষা করার জন্য। দুই মেয়রের সাথে আলোচনার মাধ্যমে রাজধানীর হকারদের সমস্যার সমাধান করার আশ্বাস দেন তথ্যমন্ত্রী। আপনাদের যে দাবি দাওয়াগুলো, সেগুলো নিয়ে কথা বলবো। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। গত বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৬,৬৮৬ জনের, আহত হয় ৮,৬০০ জন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই তথ্য তুলে ধরেন। এ সময় তিনি দুর্ঘটনার 15টি কারণ এবং রোধে 12 দফা সুপারিশ উত্থাপন করেন। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন। এ সময় সমিতির বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, গেল বছর দেশে 4,891টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 6,686 জন, আহত মানুষের সংখ্যা 8,600। দ্রুতগতির গাড়ির সাথে ছোট গাড়ির। এছাড়া রেলপথে 323টি দুর্ঘটনায় 318 জন নিহত, 79 জন আহত এবং নৌপথে 183 দুর্ঘটনায় 313 জন নিহত, 342 জন আহত হয়েছে বলে পর্যবেক্ষণ প্রতিবেদনে উল্লেখ করা হয়। 1-2% বাস। সড়ক দুর্ঘটনাগুলোতে 2,039 জন চালক, 1,094 পথচারী, 757 জন পরিবহন শ্রমিক ও 200 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও 29 সাংবাদিক নিহত হয়েছে বলে পর্যবেক্ষণে জানানো হয়। নিহতদের মধ্যে 541 শিশু ও 918 নারী। 20 সালে এসব দুর্ঘটনায় 1,594 জন পথচারী, 757 জন পরিবহন শ্রমিক, 706 জন ছাত্রছাত্রী, 200 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি, সড়কে ত্রুটি, ফিটনেসবিহীন যান চলাচল অন্যতম চিহ্নিত করেছে যাত্রী কল্যাণ সমিতি। চালকের অদক্ষতা, চলন্ত অবস্থায় মোবাইল ও হেডফোনের ব্যবহার, মাদক সেবন করে যানবাহন চালানো, রয়্যাল ক্রসিং ও মহাসড়কে হঠাৎ ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা, রাস্তায় ফুটপাত না থাকা, ফুটপাত বেদখলে থাকা, ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ। একই সাথে সড়ক নিরাপত্তায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, সড়ক পরিবহন আইনের কঠোর প্রয়োগ, অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা সহ সুপারিশমালা উত্থাপন করে যাত্রী কল্যাণ সমিতি। আমরা যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর নাখালপাড়ায় প্রাক্তন স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করেছে এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। ঘাতক রনিকেও আটক করা হয়েছে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড। রাসেল খানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় ভাড়া থাকতেন রনি ও ইয়াসমিন দম্পতি। 4 মাস আগে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদকে কেন্দ্র করে ইয়াসমিন ও তার বোন শিমুর উপর ক্ষুব্ধ ছিল রনি। শনিবার দুপুর 1টার দিকে বাসায় এসে প্রথমে শ্বাসরোধ করে শ্যালিকা শিমুকে হত্যা করে রনি। এর পরপরই সাবেক স্ত্রী ইয়াসমিনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। চিৎকার শুনে এলাকাবাসী রনিকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। দরজা খুলছে, হয়তো ঘরের ভিতরেই ছিল শালিরে মাইরা। পরে দরজা খুলছে, পরে ও ঢুকছে, পরে দরজা লাগাই দিছে। লাগাই দিয়ে ওই আরে ধইরা মাইর শুরু করছে। আমার বাবা অনেক খারাপ ছিল। আমার বাবা শুধু জুয়া খেলতো। জুয়া খেলে আমার আম্মু জিনিসপাতি যা টাকা পাইতো সব আমার এই টাকা পয়সা জিনিসপাতি সব নিয়ে যেত, নিয়ে জুয়া খেলাইতো। পুলিশ জানায়, পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। আমরা জানতে পারছি যে মৃত ইয়াসমিন রনির স্ত্রী। সে একটা গার্মেন্টসে চাকরি করে এবং শিমু রনির শালী। পারিবারিক কলহের কারণে ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে জানতে পারছি। বিস্তারিত জানার চেষ্টা করতেছি। ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে সিআইডি। পরিবারের সদস্যরা জানান, রনি মাদকাসক্ত ও জুয়া খেলত। ইয়াসমিন ও রনির 2টি কন্যা সন্তান রয়েছে। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা।
ভাসানচরের গরু মহিষের বাথান সারা দেশে দুধ ও মাংসের চাহিদা মেটাতে ভূমিকা রাখছে। আর বাথানে কাজ করে জীবিকা নির্বাহ করছে রাখালরা। বলছেন রোহিঙ্গাদের কারণে তাদের জীবিকার পথ যেন বাধাগ্রস্ত না হয়। ভাসানচর নিয়ে স্মৃতিমণ্ডলের 6 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। মা মহিষটির নাম গদিরাজ। ভাসানচরের বিস্তীর্ণ চারণভূমিতে এভাবেই মায়ের সাথে বাছুরগুলো ঘুরে বেড়াচ্ছে। মেঘ ভাসান, অলংকার, চান্দি, সোহাগী, ফুলটুসি, শান্তা আর ভুট্টু ছাড়াও আছে করোনা। প্রতিটি মহিষেরই নাম আছে। রাখালদের মুখে নাম শুনলেই ছুটে আসে তারা। ফকির আহমদ এই বাথানে কাজ করছেন 9 বছর ধরে। 110টি মহিষ ও 50টি গরুর দেখভাল করেন 3 জন মিলে। মহিষের মায়া করতে করতে একটা দিল বসে গেছে। ওই বাচ্চাদের বাড়িতে 1 মাস পরে 2 মাস পরে এই বাড়িতে গেলে 4-5 দিন থাকি, হিরি আবার ওয়াপাসে রিটার্ন বৈশের কাছে চলে আসে। পরিবার থেকে দূরে বিচ্ছিন্ন এই চরেই রাখালরা কাটিয়ে দিচ্ছেন বছরের পর বছর। মহিষের জন্য ভালোবাসার সীমা নেই। পরম যত্নে লালন পালন করছেন গরু মহিষগুলোকে। এই মহিষে রাখি সর্বপ্রথম থেকে এইটা এই কর্মটাকে আমরা বিশেষ করে একত্রিতভাবে করে নিছি, সাধন করে নিছি। ভাসানচর যত খরচপাতি আছে সব কিছু আমাদের মালিকে বহন করবে। ওই মালিকগুলা বেতনগুলো আমাদেরকে প্রতি মাসের মাস সেপারেট দিয়ে দিব। ভাসানচরের 150 মালিকের বাথানে 8,000-এর মতো মহিষ, 3,000 গরু পালন করেন রাখালরা। বছরে বেতন 80,000 থেকে 1.5 লাখ টাকা। তাই দিয়ে চলে পরিবারের ভরণ পোষণ। চরের রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়ায় তাদের জীবিকা কি হুমকির মুখে পড়তে যাচ্ছে, এ নিয়েই তাদের দুশ্চিন্তা। এখানে বহুত লাঞ্ছিত হয়েছি। আগে জলদস্যুরা ছিল, হেদের হাতে মাইদের খেয়েছি। এখন রোহিঙ্গাদেরকে শ্বাস দিলে আমরা থাকতে ইত্যান না এই জায়গাতে কোনো রকমে থাকে। আর কোথায় কোনো জায়গাত কোনো সরে নাই। শ্বাসকুলিতে কেন মুছে ফেলা অসম্ভব হয়েছে, তাহলে আমরা যাবো কোথায়? আমাদের যাওয়ার আমাদের তো উপরে আমাদের বাবা মা চলে, যে আমাদের ফ্যামিলি চলে, এটার উপরে নিব। আমাদের কোনো পড়ালেখা নাই, আমরা এটার উপরে নিব। দেশের মাংস ও দুধের চাহিদা পূরণে ভূমিকা রাখছে ভাসানচরের বাথান। ভাসানচর বেড়িবাঁধের এই পাশেই মহিষের বাথান, যেখানে বর্তমানে 7 থেকে 8,000 মহিষের দেখভাল করেন রাখালরা। রোহিঙ্গাদের এই ভাসানচরে স্থানান্তরের পর তাদের মধ্যে তৈরি হয়েছে একটি সংশয়। কারণ তারা লোকমুখে শুনছেন যে এই বাথানেই, এই যে জায়গাটি, সেখানেই হয়তো চাষবাসের জন্য রোহিঙ্গাদের দেয়া হতে পারে। তাতে করে তাদের জীবিকা হুমকির মুখে পড়তে পারে। দীর্ঘ বছর ধরে যারা এই বাথানে কাজ করছেন তাদের একটাই দাবি, অন্তত জীবিকার পথ থেকে যাতে তাদের সরে যেতে না হয়। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ভাসানচর। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কোনোভাবেই দখলমুক্ত করা যাচ্ছে না রাজধানীর ফুটপাত। উচ্ছেদের কয়েকদিনের মধ্যেই বসছে দোকানপাট। ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙার ওপর আদালতের নিষেধাজ্ঞা, রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের আহ্বান। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। বঙ্গবন্ধু তার 3.5 বছরের শাসনামলে যে ভিত্তি বাংলাদেশে দিয়ে গেছেন, তার উপর ভর করেই 71-এর পরাজিত শক্তিকে আবারও পরাজিত করা হবে। জাতীয় প্রেস ক্লাবে সচেতন নাগরিক কমিটি সনাক আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এমন প্রত্যয় জানান সাবেক শিল্পমন্ত্রী ও বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু। এ সময় 14 দলের অন্যতম শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, 71-এর পরাজিত শক্তি বারবার পরাজিত হয়ে গর্তে লুকালেও বিলুপ্ত হয়ে যায়নি। আগামীর বাংলাদেশকে নিরাপদ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদেরকে সমূলে উৎপাটন করতে হবে। এই তেতুল হুজুরদের, এই ভাস্কর্য বিরুদ্ধে এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি জামাত চক্রদের গর্তে লুকাক আর যেখানে লুকাক, কোনটাসা হলেও তাদের আন্ডা বাচ্চা শুদ্ধ ধ্বংস করা ছাড়া বাংলাদেশ নিরাপদ হবে না। এই দেশকে সাম্প্রদায়িক সৃষ্টি করা হয়েছে, তারপরে কিন্তু তারা আমাদেরকে সেখানে নিয়ে যেতে পারেনি। এটা উনি যেহেতু 3.5 বছর কিছু দিক নির্দেশনা দিয়ে দিতে পেরেছিলেন, 3.5 বছর তিনি কিছু ভিত্তি করে দিয়ে দিতে পেরেছিলেন। তাই কিন্তু আমরা এখনো টিকে আছি এবং টিকে থাকবো ইনশাল্লাহ।
চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম চলছে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করছেন আগ্রহী প্রার্থীরা। মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এবারে 56টি পৌরসভায় ভোট হবে 14 ফেব্রুয়ারি। এর মধ্যে 31টিতে ইভিএমে এবং 25টিতে ব্যালটে ভোট গ্রহণ করা হবে। মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা 11 জানুয়ারি পর্যন্ত ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবেন। পরে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত হবে কারা পাচ্ছেন পৌর নির্বাচনের টিকিট। ইনশাল্লাহ আমি মনে করি রাজবাড়ির জনগণ জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আমাকে ভোট দেবে। মনোনয়ন না দেন তো আমি নৌকা মার্কার পক্ষেই থাকবো। চতুর্থ ধাপের নির্বাচন আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমরা নির্বাচনের প্রচারণা চালাবো। আগের অন্যান্য বছরের তুলনায় 2020 সালে করোনা পরিস্থিতিতে যানবাহন চলাচলে বিভিন্ন নিয়ন্ত্রণের কারণে সময়ের ব্যাপ্তিতে শব্দদূষণ কিছুটা কমলেও তীব্রতার দিক থেকে শব্দদূষণ বেড়েছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগ। এ সময় সরকার ঘোষিত নীরব এলাকা সচিবালয়ের চারপাশে তীব্র শব্দ দূষণ বিষয়ক গবেষণার ফল প্রকাশ করা হয়। এতে বলা হয় 2020 সালের 14 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত মোট 9 দিনে সচিবালয়ের চারপাশের 12টি স্থানে সর্বোচ্চ শব্দের মাত্রা পাওয়া গিয়েছে 120 ডেসিবেলের উপরে। শব্দদূষণ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে 19 দফা সুপারিশ প্রস্তাব করা হয়। 5 ভাগ দূষণ কমেছে, পিক যা বেড়ে যায় এই পিকের দিক থেকে শব্দে প্রায় 8 ভাগের মতো এই পিকের ইম্প্যাক্টটা বেড়েছে। অর্থাৎ সময়ের ভিত্তিতে এটি 3.5 ভাগ কমেছে, কিন্তু ইন্টেন্সিটির ভিত্তিতে এটি প্রায় 8 ভাগ বেড়েছে। নামেই ফুটপাত, কোনো কাজে আসে না। রাজধানীর প্রায় সব ফুটপাতই হকারদের দখলে, তাই পথচারীদের ভোগান্তির শেষ নেই। উচ্ছেদ করার কয়েকদিনের মধ্যে আবারও দোকান বসে যায়। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। পথচারীদের হাঁটার জন্যই এই ফুটপাত, হাঁটবে কোথায়? সবই তো হকারদের দখলে। গুলিস্তান, মতিঝিল, পল্টন, ফার্মগেট সহ বেশিরভাগ এলাকার ফুটপাতের চিত্র একই রকম। জিপিও অফিসের সামনে বড় এই ফুটপথে মানুষ হাঁটাই সম্ভব নয়। দুপাশেই দোকান সাজিয়েছেন হকাররা। এই চিত্র বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের। খোদ রাস্তার উপর বসেছে দোকান। রাস্তা নামছি ভাই, আমরা গরিব মানুষ, আমরা কি করে খাম? এলে রাস্তা কোনো রকম ডেল বাচ্চা খায়া ই করি। মেন রাস্তা আমরা কোনো জায়গায় পাই না, দেখে এই মেন রোডে করতে বাদ যায়নি যাত্রী ছাউনিও, পুরোটাই হকারদের দখলে। দোকানিদের দাবি ইজারা নিয়েই দোকান বসানো হয়েছে। লিজ দেওয়া, অবশ্যই লিজ দেওয়া, অবশ্যই কাগজপত্র আছে, অবশ্যই কাগজ ছাড়া কিন্তু কেউ দোকান বসাতে পারে। আপনি পারবেন একটা ইট বসাইতে এখানে? আপনাকে দেখানোর দরকার নেই, যথাযথ কর্তৃপক্ষ আইলে ওদেরকে দেখাবে। মূল মালিক সিটি আমরা বানাইছি, যথাযথ কর্তৃপক্ষ বানাইছি, সিটি কর্পোরেশন বানাইছে। আমি আপনাকে দেখানোর দরকার নেই, আমার বাধ্য না, আপনার কাছে আমি বাধ্য না। সন্ধ্যা থেকে গুলিস্তানে হকার বসার কথা, কিন্তু ভর দুপুরে রাস্তা দখল করে চলছে ব্যবসা। বিকেলের দিকে যে কোনো সময় আসে না, অর্ডার ঠিক নেই। 30 টাকায় আমার 500, আর দোকান খরচ 200, এই 700 টাকা। 10-20 টাকা 20 টাকা এরকম। এই যে এমনি আর কি, যারা এর দায়িত্বে আছে তারা জানে। দুপুরে বা বিকালে বা রাত্রে এমন এক সময় আহে। ফুটপথে দোকান থাকায় চরম বিপাকে সাধারণ মানুষ। কোনো মানুষ চলাফেরা করতে পারে রোড দেওয়া, একমাত্র যারা কেনাকাটা করবে তারা এখানে আসবে, এছাড়া কেউ চলাফেরা করতে পারে না। হেঁটে যাবে, কোনো সমস্যা নাই, গাড়িতে যাবে না, কটা ধাক্কা খাবো, কটা খাবো, কোনো নাই। গ্যাদারের জন্য তো বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না, এজন্য বাধ্য হয়ে আমাদেরকে রাস্তার মধ্যখান দিয়ে হাঁটতে হচ্ছে। করোনার মধ্যে একজনের আরেকজনের সাথে সেই যে ধাক্কাধাক্কি, এটা মানে চলতেই আছে। করোনা মহামারীর মধ্যে এভাবে ফুটপাত দখল থাকায় স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর কলাবাগানে বন্ধুর বাসায় মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের মৃত্যুর সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। সকালে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রধান অভিযুক্ত ইফতেখার দিহানের সহযোগীদের গ্রেফতারের দাবি জানানো হয়। এর আগে সকাল 7টায় আনুশকার গ্রামের বাড়ি কুষ্টিয়া সদরের গোপালপুরে জানাজা শেষে তার দাফন হয়।
চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা যতীন্দ্রমোহন সেনগুপ্তের স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙার উপর নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ২০ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত। এদিকে ভবনটির একাংশ ভাঙার পর থেকেই প্রতিবাদ জানাচ্ছেন সর্বস্তরের মানুষ, আর বাড়িটি রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। ২০১৮ সালের ৯ জুলাই সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বৈঠকে মাস্টারদা সূর্য সেন সহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবীদের স্মৃতি রক্ষায় জাদুঘর প্রতিষ্ঠার প্রকল্প প্রস্তাব গৃহীত হয়। চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকরা মনে করেন, সংবিধানের ২৪ অনুচ্ছেদ অনুযায়ী যতীন্দ্রমোহন সেনের ঐতিহাসিক বাড়ি রক্ষার মধ্য দিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যেতে পারে। গত ৪ জানুয়ারি ঐতিহাসিক এই বাড়ির একাংশ ভেঙে ফেলার পর প্রতিবাদে ফুঁসে ওঠে চট্টগ্রামের জনগণ। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ সচেতন নাগরিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। শনিবার সকালে নগরীর রহমতগঞ্জে অবস্থিত ভবনটির সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ রাজনৈতিক নেতারা সংহতি জানান। চট্টগ্রামের অনেক ইতিহাস রয়ে গেছে, চট্টগ্রামে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেক সাক্ষ্য রয়ে গেছে, এগুলোকে সংরক্ষণ করতে হবে। এ সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত স্থাপনা ভাঙায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। এটা অর্পিত সম্পত্তির তালিকায় আছে, এটাকে সংরক্ষণ করতে হবে। নতুন প্রজন্মের কাছে সংগ্রামের ইতিহাস তুলে ধরতে বাড়িটি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের আহ্বান জানান বিশিষ্ট নাগরিকরা। সরকারি জমিতে সরকার যদি জাদুঘর প্রতিষ্ঠার তাদের যে সরকারি সিদ্ধান্ত, এটা বাস্তবায়নের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারে। যতীন্দ্রমোহন সেনগুপ্তের বাড়িকে জাদুঘর করার পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর দপ্তরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, জানান প্রশাসক। শত্রু সম্পত্তি বা পরবর্তী যে অর্পিত সম্পত্তি, সুতরাং এগুলো বেচা বিক্রি করার কারো অধিকার নেই, এগুলোর কাস্টোডিয়ান হতে স্টেট, রাষ্ট্র। সংগ্রামের গৌরবময় ইতিহাসের স্মারক এই বাড়ি রক্ষার আহ্বান সচেতন নাগরিকদের। সর্বাগ্রে থাকবে বাঙালি জাতীয় চেতনা, সেই চেতনায় উদ্বুদ্ধ হতে পারলেই এই স্থাপনাগুলো বা মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো আমরা ধরে রাখতে পারবো। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রাম মহানগরে ভবন নির্মাণে মানা হচ্ছে না ইমারত নির্মাণ আইন। এতে নগরীতে বাড়ছে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা। এ নিয়ে নগরবাসীর অভিযোগ থাকলেও লোকবলের অভাবে সঠিক তদারকি সম্ভব হচ্ছে না বলে জানায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ভূমি মালিকের সঙ্গে চুক্তির পর বিভিন্ন ডেভেলপার কোম্পানি অনুমোদনের বাইরে ভবন নির্মাণ করছে চট্টগ্রাম মহানগরে। ডেভেলপার কোম্পানি বিধি ভঙ্গ করে ভবন নির্মাণ করায় আগ্রাবাদের একজন ভূমি মালিক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর কাছে লিখিত অভিযোগ করেন। পাল্টা অভিযোগ করে ডেভেলপার কোম্পানি। ফলাফল, উভয় পক্ষকে কিছুদিন কারাবাস করতে হয়। এইভাবে করে যদি সে পার পেয়ে যায়, আইনগত শক্ত পদক্ষেপ সরকারি ভূমিকা যদি না নেয়, তাহলে এটা মানুষ নিরুৎসাহিত হবে, তখন মানুষ অন্যায়ের পর অন্যায় করতে থাকবে। এটি চট্টগ্রাম মহানগরের অনেক ঘটনার উদাহরণ মাত্র। বিধি ভঙ্গ করে ভবন নির্মাণ হচ্ছে তা স্বীকার করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, জনবলের অভাবে ঠিকমতো তদারকি করা যাচ্ছে না। তদারকির গাফিলতিও আছে, যে তারা যে ইচ্ছেকৃতভাবে তারা এগুলা নোটিশ করে রাখে, কিন্তু ভাঙে না। কিছু ক্ষেত্রে হয়তো ভাঙছে কয়েকটা বিল্ডিং, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এগুলো ভাঙা হয় না। আইনের প্রয়োগ যদি আমরা কঠোরভাবে না করি, তাহলে মানুষ তো আইন মানবে না। 2019 সালে ভবন নির্মাণ সংক্রান্ত 57টি এবং 2020 সালের নভেম্বর পর্যন্ত 23টি অভিযোগ এসেছে সিডিএর কাছে। বেশিরভাগ অভিযোগের সুরাহা হয়নি, তবে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির প্রধান প্রকৌশলী। আমাদের কঠোর হতে হবে, সিডিএকে কঠোর হতে হবে, যারা এটার সাথে জড়িত আছে। চিফ টাউন প্ল্যানার আছে, আমাদের ডিসিটিপি আছে, তারা প্রতি মাসে এটা নিয়ে কিন্তু একটা সমন্বয় মিটিং করে এইসব বিল্ডিংগুলো না ভাঙলে ভবিষ্যতে মানুষ সিডিএ আইন মানবে না। সিটি কর্পোরেশনের জায়গা এবং খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগও রয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ সিটি কর্পোরেশনের। তদন্ত করে দেখব, যদি কর্পোরেশনের জায়গায় কেউ অবৈধভাবে কাজ করে থাকে, সে যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন, আমরা তাকে ইভিক্ট করতে বাধ্য হব। ভবন নির্মাণ তদারকির জন্য সিডিএর 25 জন পরিদর্শক রয়েছেন। সমর ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি।
নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জমে উঠছে চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচার, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র কাউন্সিলর প্রার্থীরা। ভারতের মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, শ্বাসরুদ্ধ হয়ে 10 নবজাতকের মৃত্যু। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। করোনা সংক্রমণের মধ্যেই চট্টগ্রামে জমজমাট নির্বাচনী মাঠ। চলছে সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার কাজ। নগরীর নতুন ফিশারিঘাট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। পরে নগরীর নিউ মার্কেট এলাকা, আন্দর কিল্লা, জামাল খান এলাকায় নৌকা মার্কায় ভোট চান তিনি। এ সময় প্রচারে অংশ নেন কাউন্সিলর প্রার্থীরাও। এদিকে নগরীর কাজির দেউরি এলাকা থেকে প্রচার শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। তিনি হালিশহর, স্টিল মিল ও পতেঙ্গা এলাকায় প্রচার কাজ চালান। একটি উৎসব মুখর পরিবেশে, সুন্দর পরিবেশে এই নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন চট্টগ্রামের অনুষ্ঠিত হবে। 10 লক্ষ ভোটার আছে, নারী মহিলা এবং ইয়াং জেনারেশনের ভোট আছে। তাদেরকে যদি ভোট সেন্টারে আগ্রহ করতে হয়, আমরাও তাদেরকে উদ্বুদ্ধ করছি। পাশাপাশি সরকার এবং ইসির একটা ভালো ভূমিকা থাকা উচিত বলে আমি মনে করি। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চলতি মৌসুমে আর্জেন্টিনায় সয়াবিনের উৎপাদন কমতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ইউএসডিএ। সংস্থাটি বলছে বিরূপ আবহাওয়ার কারণে দেশটিতে সয়াবিনের উৎপাদন কমতে পারে কমপক্ষে 10 লাখ টন। এবার আর্জেন্টিনায় 1,75 লাখ হেক্টর জমিতে সয়াবিন চাষ হয়েছে। ইউএসডিএ আরও জানায় 2020-21 মৌসুমে আর্জেন্টিনা থেকে 70 লাখ টন রপ্তানি হতে পারে, যা আগের বছরের চেয়ে প্রায় 10 লাখ টন কম। আর্জেন্টিনা বিশ্বের 3য় শীর্ষ সয়াবিন উৎপাদনকারী দেশ। এবার খেলার খবর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বিপিএম। দাবা ফেডারেশনের সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান KM শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম সহ অন্যরা। দাবার উন্নয়নে নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। 8 দিনের এই আসরে অংশ নিচ্ছেন 42 জন প্রতিযোগী। শেষ করছি ঐতিহাসিক নিদর্শনের খবর দিয়ে। বাংলার জমিদারদের মধ্যে অন্যতম সীতারাম রায় ছিলেন মুঘল সামন্ত। পরে তিনি মাগুরায়, মোহাম্মদপুরে গড়ে তুলেছিলেন স্বশাসিত রাজ্য। তার তৈরি রাজবাড়ি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে থাকলেও অযত্নে অবহেলায় ধ্বংস হতে চলেছে। ইতিহাসের সাক্ষী রাজবাড়িটি সংরক্ষণ ও সংস্কারের দাবি এলাকাবাসীর। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লাহর রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। রাজা সীতারাম রায়ের সময়কাল 1658 খ্রিস্টাব্দ থেকে 1714 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ছিলেন একজন মুঘল সামন্ত। তিনি একটি অস্থায়ী স্বশাসিত রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। রাজা সীতারাম 1668 খ্রিস্টাব্দে ভারতের বর্ধমান জেলার কাটোয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা উদয়নারায়ণ ও মা দয়াময়ী। মুঘল সম্রাটদের তহসিলদার হিসেবে সীতারামের বাবা উদয়নারায়ণ মোহাম্মদপুরের ভূষণায় কর্মরত ছিলেন। 10-12 বছর বয়সে সীতারাম পরিবারের সাথে কাটোয়া থেকে ভূষণায় চলে আসেন। এরপর তারা মোহাম্মদপুরের হরিহর নগরে বসতি স্থাপন করেন। 25-26 বছর বয়সে সীতারাম রাজা উপাধি পান। সীতারাম রাজা অত্যন্ত সৃষ্টিশীল একজন ব্যক্তি ছিলেন। তার রাজপ্রাসাদ এবং তার যে সৃষ্টি এখনও মাগুরা জেলার আনাচে কানাচে খোঁজ করলে আপনারা দেখবেন সেগুলো এখনো আছে। দক্ষিণ পশ্চিমবঙ্গের খুলনা অঞ্চলে প্রভাবশালী রাজা ছিলেন সীতারাম রায়। রাজবাড়িটি এখন বিলুপ্তির পথে। সংস্কারের অভাবে কিছুদিন আগে ভেঙে পড়েছে অষ্টকোণ মন্দির। এখনো অনেক দর্শনার্থী আসেন রাজবাড়ি দেখতে। এটা আমাদের জন্য সত্যিকার একটা গৌরবের বিষয়। আমি খুবই আনন্দিত, খুবই খুশি। আমরা ছোটবেলা থেকে এই রাজা সীতারাম রায় বাসার দেখে আমরা বড় হচ্ছি। যে কয়েকটি স্থাপনা আছে এগুলো খুবই হুমকির সম্মুখীন। এটা সংস্কার করে এখানে একটা পর্যটন কেন্দ্র করলে এটা আমাদের জন্য এবং দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা আসে তাদের জন্য সময়োপযোগী একটা ভালো বিনোদন কেন্দ্র হিসাবে
জায়গাটা পরিচিতি লাভ করবে। সীতারাম রাজার বাড়িটি সংস্কার ও সংরক্ষণ করার পাশাপাশি পর্যটন স্থল হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এ বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ইতিপূর্বে কথা বলেছি। আমরা স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহণ করব এবং সেই বিষয়ে মোহাম্মদপুর উপজেলা পরিষদ উদ্যোগ গ্রহণ করছে। আমরা সমন্বিতভাবে এই কাজটি করব বলে আশা করি। 1714 সালের অক্টোবরে 56 বছর বয়সে রাজা সীতারামের মৃত্যু হয়। মৃত্যুর পর নাটোরের দীঘাপতিয়া স্টেটে রাজা সীতারামের সকল সম্পত্তি হস্তান্তর হয়ে যায়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগামী মাসের শুরুতে আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন, অ্যাপসের মাধ্যমে নিবন্ধন। উন্নয়ন সহ্য করতে না পেরে ষড়যন্ত্রের অভিযোগ ওবায়দুল কাদেরের, রাজনীতিতে মেধাবীদের এগিয়ে আসার আহ্বান। 1 বছরে সড়কে প্রাণ গেছে 6500-এর বেশি, দুর্ঘটনা রোধে 12 দফা সুপারিশ। রাজধানীর নাখালপাড়ায় জোড়া খুন, প্রাক্তন স্ত্রী ও শ্যালিকাকে হত্যার পর হাতে নাতে আটক ঘাতক। ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ, অভিশংসনের জন্য জরুরি বৈঠক ডেকেছে সিনেট। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।